তাহলে দেখো, এর আগের দিন আমরা কাইনেটিক এনার্জিটা মোটামুটি একটু শিখেছি যে কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এমভি স্কোয়ার, মানে হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। সেটা দিয়ে কিছু ম্যাথ আমরা করেছি। তো এখানে দেখো একটা কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা কপি বের করো, কপিতে এই কোয়েশ্চেনটা করার চেষ্টা করো। এ জেট এয়ারক্রাফট অফ মাস 15,000 কেজি অন দ্য ডেক অফ অ্যান এয়ারক্রাফট ক্যারিয়ার। আবার কথা এই যে দেখো, 15,000 কেজি একটা মানে এয়ারক্রাফটের ডেকে ল্যান্ড করলো। এয়ারক্রাফটের ডেক সেটা একটা বড় মানে জাহাজও হতে পারে, জাহাজের ডেকে ল্যান্ড করলো। এবার এইখানে দেখবা যে মনে করো এটা হচ্ছে ওই শিপের ডেকটা, হবে এটা হচ্ছে ওই শিপের ডেকটা। তো এইখানে মনে করো ল্যান্ড করলো। এবার ল্যান্ড করার পরে সঙ্গে সঙ্গে তো আর থেমে যায় না, ও কিছুটা দূর এরকম মুভ করতে থাকে। এবার এমন যাতে না হয়ে যায় যে এয়ারক্রাফটটা এই ডেকে ল্যান্ড করার পরে এখান থেকে মানে ল্যান্ড করে চলতে চলতে আবার পড়ে গেল, এরকম যাতে না হয়। তো তার জন্য কি করা হয় বলতো, যে এয়ারক্রাফটটা ল্যান্ড করার সাথে সাথে ওর পিছনে একটা হুকের সাথে দড়ি লাগিয়ে দেওয়া হয়, একটা বড়। এই যে ধরে নাও এই জায়গাটায় এরকম একটা কিছু একটা মোটা একটা বারের মতো থাকে, তার সাথে এরকম একটা মানে একটা স্ট্রিং লাগিয়ে দেওয়া হয়। কি বলে ওটা? ওটা ওরাই জানে, একটা ভিডিও ভিডিও দেখে নিও। তো দেখো লেখা আছে টু স্টপ দ্য এয়ারক্রাফট উইদিন দ্য শর্ট লেন্থ অফ দ্য ডেক, মানে ডেকের এইটুকু লেন্থের মধ্যে এয়ারক্রাফটটাকে আটকানোর জন্য এ হুক অন দ্য এয়ারক্রাফট টেল ইজ কট, মানে এয়ারক্রাফটের পিছন দিকে এরকম হুক দিয়ে একটা এরকম দড়ি লাগিয়ে দেওয়া হয়। দড়ি বা ওয়্যার লাগিয়ে দেওয়া হয়। তারপরে ওয়্যারটা ওই এয়ারক্রাফটটাকে টেনে ধরে, তারপরে এয়ারক্রাফটটা কিছু দূর গিয়ে থেমে যায়। তো এবার বলেছে কি যে যেই ওয়্যারটা লাগানো হলো, সেই ওয়্যারটা বলেছে যে অ্যাপ্রক্সিমেটলি ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে এয়ারক্রাফটটার উপরে। কত ফোর্স দিচ্ছে? 36,7500 নিউটন, যাতে করে জেট প্লেনটা 100 মিটার দূরে গিয়ে থেমে যায়। এবার বলেছে যে হোয়াট ওয়াজ দ্য ভেলোসিটি অফ দ্য এয়ারক্রাফট জাস্ট বিফোর দ্য ওয়্যার কট দ্য হুক, মানে ওয়্যারটা এই এয়ারক্রাফটের সাথে লাগার আগে পর্যন্ত ওর স্পিড কত ছিল সেটা বার করতে বলছে। বুঝা গেল? আর একবার বলবো না হলে। এরকম মনে করো একটা জাহাজ আছে, এই যে দেখো এরকম একটা জাহাজ আছে। এই জাহাজের মানে এটা গিয়ে বলে এগুলোকে কি বলে, ওয়ারশিপ। ওয়ারশিপ, তো ওয়ারশিপ থেকে যে প্লেন লঞ্চও হয়, ল্যান্ডও করে। তো ওয়ারশিপের উপরে এই যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে ডেক, ওই ডেকের উপরে একটা এয়ারক্রাফট এসে ল্যান্ড করলো। ভাবো এটা হচ্ছে ওই এয়ারক্রাফটটা। তো এয়ারক্রাফটটা ল্যান্ড করার সাথে সাথে তো আর থামবে না, ওকে কিছুটা দূর ট্রাভেল করতে হয়, ব্রেক মারতে 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 তারপরে থামবে। কিন্তু দেখা গেল ব্রেকটা অতটাও স্ট্রং, মানে অতটাও এনাফ না যে ওকে এইটুকুনি মানে ডকের যে লেন্থটা তার মধ্যেই থেমে যাবে। এমনও হতে পারে যে এয়ারক্রাফটটা যেতে যেতে এখান দিয়ে পড়ে গেল। তো যাতে না পড়ে যায় তার জন্য কি করা হয় যে এই এয়ারক্রাফটের পিছন দিকে টেলের সাথে একটা হুক লাগানো থাকে, ওই হুকের সাথে একটা ওয়্যার লাগিয়ে দেওয়া হয় এরকম। এই ওয়্যারটা এই ওয়্যারটা এই এয়ারক্রাফটকে পিছনের দিকে টানছে। কত ফোর্সে পিছনের দিকে টানছে? কতটা ফোর্সে পিছনের দিকে টানছে বলতো একটু? 367500 এত নিউটন ফোর্সে, ব্যাকওয়ার্ডে ফোর্সে পিছন দিকে টানছে, যাতে করে তারপরে এই এয়ারক্রাফটটা সামনের দিকে যেতে থাকবে যেতে থাকবে, আর এই ওয়্যারটাও লম্বা হতে থাকবে। কিন্তু ঠিক মোটামুটি ধরে নাও 100 মিটার ডিস্টেন্সে গিয়ে, এই যে 100 মিটার ডিস্টেন্সে গিয়ে এয়ারক্রাফটটা স্টপ হয়ে গেল, থেমে গেল, যাতে করে এয়ারক্রাফটটা জাহাজ থেকে আবার পড়ে টরে না যায়।
এনিওয়ে, তো বলছে কি যে এয়ারক্রাফটটা এই ডকে ল্যান্ড করার সময় ওর ভেলোসিটি কত ছিল সেটা বার করতে বলছে, মানে ঠিক এই ওয়্যারটা ওর সাথে অ্যাটাচ হওয়ার আগে পর্যন্ত ওর ভেলোসিটি কত ছিল। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি তোমাকে ইউটা বার করতে বলেছে, ফাইনাল ভেলোসিটি ভি তো জিরো, কি বুঝতে পারলাম? তোমাকে ইনিশিয়াল ভেলোসিটি ইউটা বার করতে বলেছে। এটা একটু ট্রাই করো। এবার বুঝতে পারলো তো জিনিসটা? এয়ারক্রাফটটা জাহাজে ল্যান্ড করলো, সঙ্গে সঙ্গে ওর সাথে একটা হুক দিয়ে ওয়্যার লেগে গেল। হুকটা ওকে পিছন দিকে টানছে, এয়ারক্রাফটটার সামনে 100 মিটার অব্দি আগিয়ে ওই হুকের পিছন দিকে টানার ফোর্সের জন্য থেমে গেল। কতটা ফোর্সে টানলো পিছন দিকে? 367,500 নিউটন ফোর্সে টান। ফাইনাল ভেলোসিটি জিরো। তোমাকে ইনিশিয়াল ভেলোসিটি মানে জাস্ট যখন ল্যান্ড করলো, ওই হুকের সাথে ওয়্যারটা লাগার আগে পর্যন্ত কতটা ভেলোসিটি, কত ভেলোসিটি ছিল সেটা বার করতে বলছে। ট্রাই করো। তাহলে দেখো, দেখো আমি বলে দিচ্ছি ব্যাপারটা। প্রথমে দেখো, যখন যখন ইয়েটা মানে এয়ারক্রাফটটা যখন ল্যান্ড করলো, ল্যান্ড করার সময় কাইনেটিক এনার্জি, আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার, তাই কি না? তার মানে কাইনেটিক এনার্জি শুরুতে ভি আমরা জানি না ধরে নাও, ভিটা বার করতে বলেছে, যে তাহলে হাফ। এবার ইয়েটার এম মানে হচ্ছে মাস, এয়ারক্রাফটের মাস কত ছিল একটু বলো তো, এয়ারক্রাফটের মাস কত ছিল? 15,000 কেজি। তাহলে 15,000 ইন্টু ভি স্কোয়ার কে ভি স্কোয়ারই রাখলাম। এবার যখন এয়ারক্রাফটটা যখন স্টপ হলো, তখন কাইনেটিক এনার্জি কত হলো? এটা কাইনেটিক এনার্জি নাম্বার 1 দিয়ে দিলাম, এটা কাইনেটিক এনার্জি নাম্বার 2 দিয়ে দিলাম। তখন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার ফাইনাল ভেলোসিটি ভি তো জিরো, স্টপ হয়ে গেল মানে কি ফাইনাল ভেলোসিটি জিরো। তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি কত দাঁড়ালো? জিরো দাঁড়ালো। ইয়েস অর নো বলো, এইটুকুনি বুঝতে পারলাম? এবার ওয়ার্কের একটা ফর্মুলা আছে, ওয়ার্ক ইকুয়াল টু ফাইনাল ফাইনাল কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি মানে এই যে এইটা, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মানে শুরুতে যেটা ছিল, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে দেখো আমাকে বলো ফাইনাল কাইনেটিক এনার্জি কত? জিরো। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইন্টু 15,000 ইন্টু ভি স্কোয়ার, এই যে এইটা। তাহলে এমনি কত দাঁড়ালো এখানে? মাইনাস হাফ 15,000, কাটাকাটি করলাম না, ইন্টু ভি স্কোয়ারই রাখলাম, কারণ এটা মাইনাসে আছে তাই সামনে মাইনাস দিয়ে দিলাম। এবার ওয়ার্কের আরেকটা ফর্মুলা হয়, বলো তো? ওয়ার্ক ইকুয়াল টু এফ এস, ইয়েস অর নো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার বলো ওই ওয়্যারটা কতটা ফোর্সে ওকে পিছন দিকে টানছিল? 36,750 নিউটন, এত ফোর্সে পিছন দিকে টানছিল। ইন্টু ডিসপ্লেসমেন্ট এস, এস কত দূরে গিয়ে থামলো? 100 মিটার গিয়ে দূরে গিয়ে থামলো, তাই তো? তাহলে ইন্টু 100। তাহলে এটাও দেখো, এটাও জুলে বাড়ালো, এটাও জুলে বাড়ালো, এটাও জুলে বাড়ালো, এটাও ওয়ার্ক, এটাও ওয়ার্ক। কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে এই ওয়ার্কের ভ্যালুটা আর এই ওয়ার্কের ভ্যালুটা সেম। ইয়েস অর নো? 100 হবে, 100 হবে। তাহলে এই দুটো ওয়ার্ক পেয়ে গেলাম, এই দুটো তাহলে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন মাইনাস হাফ ইন্টু 15,000 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু আসতে 36,750 ইন্টু 100। কি বলতে পারি? আস্তে কথা বলো না তো, বেশি জ্ঞান ছাড়ো না। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু, এই দিকের সব এলিমেন্ট ওই দিকে চলে যাবে, তাহলে মাইনাস হাফ যদি এদিকে যায় তাহলে -2 হয়ে যাবে। আর 1500 এইদিকে মাল্টিপ্লাই হয়ে আছে, ওটা এদিকে নিচে চলে যাবে, 1500, 1500 না তো তিনটা জিরো। আর এখানে থাকলো 36,750 ইন্টু 100। তাহলে এবার এটাকে
সলভ করার চেষ্টা করি। 1 2 3, এইদিকে 1 2 3। এবার দেখো 5 দিয়ে কাটি, 5 দিয়ে 15কে কাটলে কত হয়? 3। 5 দিয়ে এটাকে যদি কাটি, 5 7 35, 1 7, 3 5 15, 2 5, 5 5 25। আবার 3 দিয়ে এটাকে কাটার চেষ্টা করি। 3 2 6, 1 3, 3 4 12, 3 5 15। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ালো -2 × 245। দেখো তো মিলছে কিনা একটু একটু করে, মেলার চান্স আছে। তাহলে ভি ইকুয়াল টু, আচ্ছা, -2 245। তো আমার মাইনাসে আসছে, তোমার কেন মাইনাসে আসছে? স্যার ওখানে ব্যাকওয়ার্ড যে ফোর্সটা বলছেন ওটা মাইনাস মাইনাস হবে, ব্যাকওয়ার্ড ফোর্সটা ব্যাকওয়ার্ড ফোর্স আছে তাই মাইনাস হবে মাইনাস না? হবে না। এই যে এই ওয়ার্কের কথা বলছো, এটা তার মানে এটা মাইনাসে নিতে হবে। ইয়েস, ব্যাকওয়ার্ড ফোর্সটা, কারণ এই ফোর্সটা পিছন দিকে কাজ করছে তাই 36700 টা মাইনাসে নিলাম। ঠিক আছে, তাহলে এইখানে মাইনাস হয়ে গেল। তো তাহলে এই দিকের মাইনাস এই দিকের মাইনাস কাটাকাটি হয়ে গেল। তাহলে এই মাইনাস গুলোকে তুলে দিই। তাহলে 245 × 2 করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আর 1 9, 2 দুগুণে 4, 490 হচ্ছে। তাহলে স্যার একটা জিরো হবে স্যার, আর একটা জিরো, ওই যে এই যে এই জিরোটা, তাই তো? তার মানে এখানে একটা জিরো হবে আর এখানে আর একটা জিরো হবে, তাই তো? তাহলে এখানে একটা জিরো বসাই দিই, তাহলে এখানে আর একটা জিরো বসাই দিই। তাহলে 4900 কে দেখো তো, 4900 কে আমি যদি 70 দিয়ে করি তাহলে 70 × 70 হয়। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু √4900। তাহলে ভি ইকুয়াল টু কত আসলো? 70, 70 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি। তোমাকে এই এই জিনিসটা মনে রাখতে হবে যে তুমি ধরে নাও ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বের করলা, ফাইনাল কাইনেটিক এনার্জি বের করলা। এবার এখান থেকে ওয়ার্কের একটা ফর্মুলা হয়, তা মনে রাখবা। ওয়ার্ক ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আবার ওয়ার্কের আরো একটা ফর্মুলা হয় যে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার এখানে ফোর্সটাকে তোমাকে মাইনাসে নিতে হবে, কারণ তারটা পিছন দিকে টানছে, ব্যাকওয়ার্ড। কারণ ডিসপ্লেসমেন্ট সামনের দিকে কিন্তু ফোর্স তার পিছন দিকে। তাহলে এখানে তারের যে ওয়ার্কটা ওটাই তোমার আহ, ওই ইয়ের ওয়ার্কটা হয়ে যাবে। তোমার হচ্ছে এই ওয়ার্কটা আর এই ওয়ার্কটা সেম হয়ে যাবে। তাহলে যদি এই ওয়ার্ক আর এই ওয়ার্কের যদি একই হিসাবে কনসিডার করি, তার মানে এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা। ওটা দিয়ে ইকুয়েশন বানিয়ে নিলাম। এই যে দেখো অ্যাজ পার কোয়েশ্চেন করে ইকুয়েশন বানিয়ে দিলাম। দুই দিকের মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে গেল, তারপরে ক্যালকুলেশন করো। স্যার দেখো তো আমি পুরো অন্যরকম বলছি, এর আগে জানতো চ্যাপ্টারে সব কিছু বানিয়েছি একবার। এই ম্যাথটা করো এবার। পজ অ্যান্ড পন্ডারের এই ম্যাথটা করো। টু অবজেক্টস এ অ্যান্ড বি অফ মাস m and 4m have the same kinetic energy. What is the ratio of magnitude of velocities of a and b? দুটো অবজেক্ট আছে, একটা অবজেক্টের অবজেক্টের মাস m বলা আছে m, আর বি অবজেক্টের মাস বলা আছে 4m, কিন্তু দুজনেরই কাইনেটিক এনার্জি সেম। তাহলে ওদের ভেলোসিটির রেশিও কত হবে? ভেলোসিটির মানে এ আর বি এর ভেলোসিটির রেশিও কত হবে ওটা বের করুন। তাহলে কোন ফর্মুলা এখানে খাটবে আগে বলো, ওটা দেখি। কোন ফর্মুলা দিয়ে ম্যাথটা করবা? কাইনেটিক এনার্জি মাস আর ভেলোসিটি দিয়ে কোন ইকুয়েশন হয়? হাফ এমভি স্কয়ার। ঠিক আছে, এই যে দেখো কাইনেটিক এনার্জির একটা ফর্মুলা হয়, বইয়ের কোয়েশ্চেনটা সবাই দেখবা। কাইনেটিক এনার্জির ইকুয়াল একটা ফর্মুলা হয় যে হাফ এম ভি স্কয়ার, একটা ফর্মুলা হয়। তো প্রথম এটার ক্ষেত্রে, এই যে দেখো এর ক্ষেত্রে এমটা এমই আছে,
কি বোঝা গেল? কিন্তু বি এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ, ওটা এমটা এম নাই, এমটা আছে কত, 4m, 4mv²। এবার দুজনেরই ভি সেম বলেছে, দুজনেরই মানে সরি দুজনেরই কাইনেটিক এনার্জি সেম বলেছে। তুমি এক কাজ করো, দুটার যেহেতু ভি আলাদা, তুমি প্রথম ভিটাকে V1 ভাবো, পরের ভিটাকে V2 ভাবো, V1² আর V2²। তোমাকে V1:V2 বার করতে বলছি, মানে দুজনের ভেলোসিটির রেশিও বার করতে হবে। তাহলে একটা কাজ করা যেতে পারে যে আমি প্রথমে একটা জিনিস করতে পারি যে এখান থেকে প্রথমে V² বার করো, V1² বার করো, V1²। V1² বার করলে হাফ এইদিকে চলে যাবে, তাহলে ওটা হয়ে যাবে 2ke। ইয়েস অর নো? আর এমও এইদিকে চলে যাবে, কিন্তু এমটা উপরে আছে তাই ওটা কোথায় চলে যাবে, নিচে। এবার এইখানে যদি কাটাকাটি করি, 2 দিয়ে 4 কে কাটলে কত হয়, 2। এইখানে যদি আমি V2² বের করি, তাহলে 2 চলে যাবে এইদিকে, তাহলে কে ই, 2টা এখানে মাল্টিপ্লাই আছে, এখানে গেলে কি হয়ে যাবে, ডিভাইড। আর এমটা উপরে আছে, তাহলে এমও চলে যাবে নিচে, তাহলে ke/2m। এটা হয়ে গেল V²। তাহলে V1² বাই V2², তুমি এটা বের করো, V1² বাই V2² ইকুয়াল টু 2ke/m, তাই কি না? V1² এর ভ্যালু কত, 2ke/m, আর V2² এর ভ্যালু কত, ke/2m। তাহলে ডিভাইডেড বাই ke/2m। তাহলে এবার দেখো জিনিসটা, যে V1² বাই V2² ইকুয়াল টু 2ke/m। এবার এই বাইটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এগুলা উল্টা হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে 2mটা চলে যাবে উপরে, আর ke টা চলে আসবে নিচে, মানে কাইনেটিক এনার্জি নেই। তাহলে এই দিকের কাইনেটিক এনার্জি, এই দিকের কাইনেটিক এনার্জি কাটাকাটি, এই দিকের এম আর এই দিকের এম কাটাকাটি। তাহলে V1² বাই V2² ইকুয়াল টু 2 × 2 কত দাঁড়ালো, 4, বাই নিচে কোনো নাম্বার নাই, কত দাঁড়ালো, 1। তাহলে এবার যদি আমি স্কোয়ার গুলোকে এইদিকে নিয়ে চলে আসি, মানে V1/V2 যদি শুরু করি, তাহলে এইদিকে কি করতে হবে, রুট ওভার করতে হবে, তাহলে হয়ে যাবে 4/1। তাহলে V1/V2, সরি V1/V2 হয়ে গেল 2/1। তার মানে রেশিও কত দাঁড়াচ্ছে, 2:1। V1:V2 কত দাঁড়াচ্ছে, 2:1। বুঝতে পারলা জিনিসটা? প্রথমে এখান থেকে শুরু করলাম, প্রথমে এর কাইনেটিক এনার্জি বের করলাম, ওটার মাস আমি ভেলোসিটি V1 ধরে নিলাম। তারপরে বি এর কাইনেটিক এনার্জি বার করলাম, ওটার ভেলোসিটি আমি V2 ধরে নিলাম। তোমাকে বলছে এই V1 আর V2 রেশিও বার করতে। কি বুঝলা? করো করো, করে নাও করে নাও। এত অব্দি হয়েছে? এই এত অব্দি মোটামুটি সবার হয়েছে তো? এই যে নিচে করলাম। এত অব্দি হয়ে গেছে সবার? আর একটু নিচে করলাম, হয়ে গেছে, এটা এখানেই শেষ। নেক্সট, নেক্সট ম্যাথটা ট্রাই করো। তাড়াতাড়ি নেক্সট ম্যাথটা ট্রাই করো। ডান, এটা সবার হয়েছে? নিজে করো, নিজে করো না, নিজে করো। এমনি তো পারবে না, লোক শিখায় করে দাও। বলেছে যে ডাজ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট হুইচ মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি চেঞ্জ উইথ ইটস পজিশন? নো। দেখো আমি তোমাকে বলছি, একটা
একটা অবজেক্ট এ পয়েন্টে ছিল, ওই অবজেক্টটা বি পয়েন্টে আসলো, ভালো করে শুনবা, এখানে ভেলোসিটি যা ছিল এখানেও ভেলোসিটি তাই ছিল, একই ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে একই ভেলোসিটি। তাহলে এখানে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার, এখানেও কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কোয়ারই তো হবে, ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না। তাহলে ইন বোথ কেস কাইনেটিক এনার্জি কি চেঞ্জ হলো না? তাহলে ডাজ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট হুইচ মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি চেঞ্জেস উইথ পজিশন? নো। ডেমনস্ট্রেশনটা বোঝো কিন্তু, তাই যেভাবে আমি বুঝালাম, দুটো পয়েন্ট দিয়ে বুঝালাম, শুরুতেও ভি শেষেও ভি, তাহলে ওখানেও হাফ এম ভি স্কোয়ার এখানেও হাফ এম ভি স্কোয়ার, তাহলে কোনো কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না, একই। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ভালো করে আগে আমার কথাটা বুঝবা যে এদিকে তাকাও, আর বুকে কিছু নাই, এখানে তাকাও। একটা ছেলে এরকম একটা স্লিং শটকে পিছন দিকে টেনে নিয়েছে, আর ওই স্লিং শটের মধ্যে একটা পাথর রাখা আছে বা বল রাখা আছে, যখন ও স্লিং শটটাকে ছাড়বে তখন এই পাথরটা প্রচন্ড স্পিডে এখান থেকে বের হয়ে চলে যাবে, ইয়েস অর নো? একটা আর্চার, ও কি করেছে যে বউয়ের যে স্ট্রিংটা ওটাকে পিছন দিকে এরকম ভাবে স্ট্রেচ করেছে, তার সাথে লাগা আছে একটা অ্যারো, যখন ও ওই স্ট্রিংটাকে ছেড়ে দিবে তখন অ্যারোটা প্রচন্ড স্পিডে এই দিকে চলে যাবে। তারপরে দেখো এখানে একটা স্প্রিং আছে, স্প্রিং রাখা আছে, ওই স্প্রিংটাকে ফোর্স দিয়ে আমি স্প্রিংটার ইয়েটা শেপটা চেঞ্জ করে ওকে ছোট করে দিলাম। এবার এই স্প্রিং এর সামনে যখন যদি একটা বলকে রাখি আর স্প্রিংটাকে তারপরে যদি ছেড়ে দিই, স্প্রিংটা কি করবে, বলটাকে পুশ করবে, তখন বলটা প্রচন্ড স্পিডে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমার কথাটা বুঝো, এই সব কেসে তোমাকে জিনিসটা এইভাবে বুঝতে হবে, স্প্রিং দিয়ে বোঝাচ্ছি, বাকি সব বুঝে যাবা। যখন স্প্রিংটা এরকম ছিল তখন ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল 0, কিন্তু স্প্রিংটার উপরে যখন তুমি একটা ওয়ার্ক করলা, ওয়ার্ক করে যখন স্প্রিং এর সাইজটা ছোট করে দিলা, কি করলা, তুমি ওর উপরে কি অ্যাপ্লাই করলা, ওয়ার্ক, তাহলে তখন স্প্রিং এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে স্টোর হয়ে গেল। পোটেনশিয়াল এনার্জি ধরে নাও, সাপোজ আমি বললাম কত, যে 5 জুল, এরকম কিছু একটা পোটেনশিয়াল এনার্জি। এই মনে রাখবা, যতটা পোটেনশিয়াল এনার্জি স্প্রিং এর মধ্যে স্টোর হলো, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান। তুমি যতটা ওয়ার্ক ওর স্প্রিং এর উপরে খাটালা, তার মানে তুমি ওয়ার্কও কতটা করেছো, 5 জুল কাজ করেছো। 5 জুল কাজ করেছো, করে স্প্রিংটাকে তুমি ছোট করে দিলা, তার মানে এখন স্প্রিং এর মধ্যে ওই 5 জুল ওয়ার্কের ভ্যালুটা ওর মধ্যে এখন স্টোর হয়ে গেল। এই 5 জুল ওয়ার্ক যেটা স্টোর হলো এখন ওটা ওই পোটেনশিয়াল এনার্জি। এই স্প্রিংটা যখন ছেড়ে দিবা তখন ওর পোটেনশিয়াল এনার্জিটা রিলিজ হবে, মানে স্প্রিংটা যখন আবার স্ট্রেচ হবে, ওই এই পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে যেটা স্টোর ছিল ওই পোটেনশিয়াল এনার্জিটা রিলিজ হয়ে গেল, যেই রিলিজ হওয়ার জন্য বলটাকে ও সামনের দিকে পুশ করে দিল। তার মানে যখন এখানে পোটেনশিয়াল এনার্জিটা আবার ওয়ার্কে কনভার্ট হয়ে যাচ্ছে, এখন স্প্রিংটা কাজ করছে, কতটা ওয়ার্ক করবে, যতটা পোটেনশিয়াল এনার্জি ছিল, মানে 5 জুল পোটেনশিয়াল এনার্জি ছিল, মানে স্প্রিংটা এখন 5 জুল কাজ করবে। বোঝো, তোমার ওয়ার্কটা প্রথমে স্প্রিং এর মধ্যে স্টোর হলো, তারপরে স্প্রিং ওই ওয়ার্কটাই নিজে করলো। বুঝতে পারছো কথাটা? তুমি যতটা চাপ দিয়ে স্প্রিংটাকে ছোট করলা, ধরো না 5 জুল ওয়ার্ক করে তুমি স্প্রিংটাকে ছোট করলা, তার মানে স্প্রিং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো 5 জুল সমান। তারপরে যখন তুমি স্প্রিংটা ছেড়ে দিবা তখন স্প্রিং ও কতটা কাজ করবে, 5 জুল কাজই করবে। ওই ওয়ার্কের জন্য এই বলটা সামনের দিকে কি হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, বা মানে এই ওয়ার্কটা এখন ও বলের উপরে অ্যাপ্লাই করে দিল, এখন বলটা মোশনে চলে আসলো। তাহলে কোন রকমের এখানে কি চেঞ্জ হলো, শেপটা চেঞ্জ হয়ে গেল। শেপ বা পজিশন বা এগুলো চেঞ্জ হওয়ার জন্য কোনো অবজেক্টের মধ্যে যেই এনার্জি স্টোর হয় তাকে বলা হয় কি বলতো, পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে দেখো, এইখানে জাস্ট এক্সাম্পলেই বেশিরভাগ ধরা। প্রথমে এই এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, এটা হচ্ছে স্লিং শটের এক্সাম্পলটা। তারপরে এখান থেকে একটা ব্র্যাকেট করে দাও, এটা হচ্ছে বো মানে তীর ধনুকের এক্সাম্পলটা, এটা এখান থেকে এত অব্দি।
তারপরে স্প্রিং এর এক্সাম্পলটা এখান থেকে ব্র্যাকেট করো, স্প্রিং এর এক্সাম্পলটা এইখান থেকে ব্র্যাকেট করো, এত অবধি করে দাও। এগুলা খালি এক্সাম্পলই ভরা, ঠিক আছে, এটাতে অত বেশি কিছু নাই, পোটেনশিয়াল এনার্জিতে অত বেশি কিছু নাই। তুমি এগুলা যেইভাবে আমি পড়ালাম ওইটা ওইভাবে পড়বা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, এবার অন্য কিছু একটা এক্সাম্পল দাও, যেমন মনে করো ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সের মধ্যেও পোটেনশিয়াল এনার্জি থাকে। আমাকে বলো, যদি এখানে একটা ম্যাগনেট থাকে, এখানে একটা ম্যাগনেট থাকে, এই ম্যাগনেটের এটা নর্থ পোল, এই ম্যাগনেটের এটা সাউথ পোল, বুঝা যাচ্ছে? এইখানে মনে করো একটা তুমি ইয়ে রেখেছো, পি রেখেছো, একটা মটরশুটির দানা রেখেছো এদের মাঝখানে। এবার আনলাইক পোল মানে নর্থ পোল আর সাউথ পোল নিজেদেরকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করার জন্য ম্যাগনেট দুটো মোশনে চলে আসবে, হ্যাঁ কি না? এবার মোশনে আসার সময় ওরা এতটা ওয়ার্ক করবে যে এই মটরশুটির দানাটা ফেটেও যেতে পারে, ক্রাশ হয়ে যেতে পারে। বোঝা গেল? তার মানে এটাও কিন্তু ওই ম্যাগনেটের মধ্যে যে এনার্জিটা আছে, যেটার জন্য ওরা নিজেদেরকে অ্যাট্রাক্ট করে মোশনে আসছে, ওটাও এক ধরনের পোটেনশিয়াল এনার্জি। ওটা এতটাই পাওয়ারফুলও হতে পারে যে একটা মাঝখানে রাখা মটরশুটির দানাকেও কি করে দিতে পারে, হ্রাস করে দিতে পারে। তো এটাও দেখো, এটাও এখানে লেখা আছে যে এনার্জি ক্যান বি স্টোরড নট অনলি ডিফর্মিং অফ অ্যান অবজেক্ট বাট অলসো চেঞ্জিং দ্য অ্যারেঞ্জমেন্ট অফ অবজেক্ট ইন এ সিস্টেম। এখানে আবার সিস্টেম দিয়ে বোঝে, এখানে দুটো ম্যাগনেট আছে, তার মানে এটা হয়ে গেল একটা সিস্টেম। এই যে দেখো, ইউ হ্যাভ লার্ন দ্যাট লাইক পোলস অফ ম্যাগনেট রিপিল ইচ আদার আর আনলাইক পোলস অ্যাট্রাক্ট ইচ আদার। সো ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট separating unlike pole of two magnets from each other requires applying a force. মনে করো দুটো ম্যাগনেট, এইদিকে দেখো দুটো ম্যাগনেট একসাথে লেগে আছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। এবার যদি তুমি এদেরকে ছুটাতে চাও, তোমাকে ওয়ার্ক করতে হবে কিনা বলো? ওয়ার্ক করে তুমি ওদেরকে দূরে সরিয়ে দিলা, ওয়ার্ক করে তুমি ওদেরকে দূরে সরিয়ে দিলা। কতটা ওয়ার্ক করে তুমি ওদেরকে দূরে সরিয়ে দিলা? ধরে নাও আমি বললাম 2 জুল ওয়ার্ক করে দূরে সরিয়ে দিলাম। এই 2 জুল ওয়ার্ক উইল বি ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল এনার্জি ডিউ টু দেয়ার চেঞ্জ অফ পজিশন। ম্যাগনেট দুটোকে সরিয়ে দেওয়ার জন্য এখন ওদের মধ্যে 2 জুল পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেল। তার মানে ওই ম্যাগনেট দুটো আবার যখন নিজেদের কাছে আসবে, এসে যখন ধাক্কা লাগবে, তখন কতটা ওয়ার্ক করবে? 2 জুল ওয়ার্ক করবে। তো এইটাই, এই 2 জুল ওয়ার্কটাই হয়ে গেল এখন এই ম্যাগনেটের, দুটো ম্যাগনেটের মধ্যে থাকা পোটেনশিয়াল এনার্জি। সো হোয়েন আনলাইক পোলস আর সেপারেটেড ফ্রম ইচ আদার, যদি এই ম্যাগনেট দুটোকে এবার সেপারেট করো, তারপরে যদি রিলিজ করো, দে মুভ টুয়ার্ডস ইচ আদার, তারপরে ম্যাগনেট দুটো আবার কাছে চলে আসবে। আর তখন ওদের মধ্যে কাছে আসবে মানে মুভমেন্ট, মুভমেন্ট মানে কোন এনার্জি? কাইনেটিক এনার্জি। যদি ওর মাঝখানে একটা স্মল পি রাখা হয় মানে মটরশুটিও রাখা হয়, এমনও হতে পারে ওই স্ট্রং ম্যাগনেটের ফোর্সের জন্য ওটা ক্রাশও হয়ে যেতে পারে, হ্যাঁ কি না? তার মানে দুটো ম্যাগনেটকে সেপারেট করলেও ওদের মধ্যেও পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে যায়। এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে গ্র্যাভিটির জন্য পোটেনশিয়াল এনার্জি হয়। তোমাকে এখানে বললো যে এখান থেকে এত অব্দি একটা আবার ব্র্যাকেট করে দাও, এখান থেকে এত অব্দি। আমাকে বলো, একটা বল যখন গ্রাউন্ডে আছে, ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে হয়ে যাবে 0। কিন্তু বলটাকে যদি তুমি ওপরের দিকে এরকম করে ছুড়ে দাও, একটা হাইট পর্যন্ত নিয়ে গেলা, তখন এই বলের মাস যদি এম হয় আর গ্র্যাভিটেশনাল ফোর্স যদি জি হয়, কি বোঝা গেল? তাহলে কাইনেটিক এনার্জি পেয়ে যাবা হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম জি স্কোয়ার পেয়ে যাবা কিনা? এই কাইনেটিক এনার্জির জন্য যখন বলটা নিচের দিকে পড়তে থাকবে,
যদি নিচে কোনো বালি থাকে তাহলে বালিটা গর্ত হয়ে বলটা ঢুকে যাবে, ইয়েস অর নো বলো। বালি থাকলে বলটা নিচের দিকে ঢুকে যাবে কিনা, বালির মধ্যে ঢুকে যাবে কিনা? তার মানে কি বোঝা যাচ্ছে, বলটা বালিতে ঢুকে যাচ্ছে মানে কি বলটা কোনো না কোনো একটা ওয়ার্ক করছে। কিন্তু এই ওয়ার্কটা এর মধ্যে স্টোর হলো কিভাবে, ওর পজিশনটা চেঞ্জ করে দেওয়ার জন্য। যখন নিচে ছিল তখন ওর মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি ছিল না, কিন্তু যখন আমি ওর পজিশনটা চেঞ্জ করে দিলাম, যখন উপরে পাঠিয়ে দিলাম, তখন ওর মধ্যে কিছুটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেল। বুঝলা? ওই পোটেনশিয়াল যখন এবার ওর পজিশনটা এখন আবার আগের জায়গায় নিয়ে আসতে হলে, মানে বলটা যখন ফল করবে, তখন ওই এনার্জিটা ধীরে ধীরে রিলিজ হবে। আর রিলিজ হওয়ার জন্য বলটা এখন একটা কাজ করবে। সেই কাজের একটা এফেক্ট হচ্ছে যে বলটা যদি কোনো একটা বালির উপরে এসে পড়ে, তাহলে বালিটার উপরে গর্ত হয়ে যাবে। তাহলে এটা দেখো এখানে লেখা আছে যে ইউ হ্যাভ লার্নড আর্লিয়ার দ্যাট আর্থ অ্যান্ড বল অ্যাট্রাক্ট ইচ আদার। যদিও আর্থ বলের দিকে অতটা যাবে না, কারণ আর্থের মাস এতটাই বেশি যে আর্থ কি আর বলের দিকে ছড়িয়ে যাবে, বলটাই আর্থের কাছে আসবে। সো এ ফোর্স ইজ রিকোয়ার্ড টু ডু ওয়ার্ক এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স টু লিফট দ্য বল টু সাম হাইট। মানে তুমি কিছুটা ফোর্স লাগিয়ে তুমি কিছুটা ফোর্স লাগিয়ে বলটাকে ওপরে পাঠালা, কথা বলো না, তুমি কিছুটা ফোর্স লাগিয়ে বলটাকে ওপরে পাঠিয়ে দিলা, ফোর্স দিয়ে তুমি বলটাকে ওপরে পাঠালা। এই যে দেখো এখানে লেখা আছে যে এ ফোর্স ইজ রিকোয়ার্ড টু ডু ওয়ার্ক এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স টু লিফট দ্য বল টু সাম হাইট, বাট ওয়ান্স দ্য বল ইজ লিফটেড টু এ হাইট অ্যান্ড দ্য ফোর্স ইজ রিমুভ। যখন এই বলটা একটা হাইট অব্দি পৌঁছে গেল, ওর উপরে যখন আর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তখন কি হবে, বলটা এবার ধীরে ধীরে নিচে আসতে শুরু করবে, ইয়েস অর নো? the ball and the earth rush towards each other। যদিও আর্থ অতটা যায় না, বলটাই আসে, and attain a kinetic energy। বলো এই কাইনেটিক এনার্জিটা কত হবে, হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ভি এর জায়গায় কি বসাবো, জি, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা লাগাবো। তাহলে হাফ এম জি স্কোয়ার ইন দ্য প্রসেস। সো দ্য সিস্টেম অফ বল and the earth when separated from each other store energy due to their relative position। তো যখন আমি বলের পজিশনটা চেঞ্জ করে দিলাম, তখন ওদের মধ্যে কি স্টোর হয়ে গেল, পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেল। আগে বলটা যখন এখানে ছিল পোটেনশিয়াল এনার্জি একদমই ছিল না, কিন্তু যখন ওর পজিশনটা চেঞ্জ করে দিলাম, ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেল। যেই পোটেনশিয়াল এনার্জির জন্য এখনো কাজ করা শুরু করলো, ওয়ার্ক করা শুরু করলো। কি বোঝা যাচ্ছে তো জিনিসটা? এগুলো ম্যাথে আরো বেশি করে কাজে লাগবে। আচ্ছা, এবার চলে আসো যে তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা মানেটা কি বুঝলাম, যে ডিফরমেশন, যেমন স্প্রিং এর শেপটা ডিফর্ম করে দেওয়া, বা ধনুকের বইয়ের স্ট্রিংটাকে ডিফর্ম করে দেওয়া, বা স্লিং শটের যে ব্যান্ডটা ওটাকে ডিফর্ম করে দেওয়া। ডিফর্ম করার জন্য বা পজিশন চেঞ্জ করার জন্য, পজিশন চেঞ্জ করার এক্সাম্পল কোনটা বুঝালাম, এটা বুঝালাম। এখানে বলের পজিশনটা আমি চেঞ্জ করে দিলাম। তাহলে ডিফর্ম করা মানে এই যে দেখে নাও, এই যে স্প্রিং এর এক্সাম্পল গুলো হচ্ছে ডিফর্ম করার জন্য, আর বলের এক্সাম্পল আর ম্যাগনেটের এক্সাম্পল কিসের হয়ে গেল, পজিশন চেঞ্জ করার জন্য। কোনো অবজেক্ট বা কোনো সিস্টেমের মধ্যে যতটা এনার্জি স্টোর হয়, সেই এনার্জিকে কি এনার্জি বলা হয়, পোটেনশিয়াল এনার্জি। ব্যাস, এটাতে অত কোনো ম্যাথ ট্যাথ অত কিছু নাই, খালি তোমাকে এই এক্সাম্পল গুলাই পড়তে হবে। বুঝা গেল? নেক্সট চলে আসো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তোমরা পড়বা হচ্ছে এই, এটা ফার্স্টের এখান থেকে অত কিছু নাই। তোমরা চলে আসো এই অ্যাক্টিভিটিতে। আমাকে বলো, আমি এখানে একটা বল নিয়েছি, এদিকে তাকাও, না তাকালে বুঝবা না এগুলা। একটা বল নিয়েছি, যে বলটাকে আমি 1 মিটার উপর থেকে ছাড়লাম। কত মিটার উপর থেকে? 1 মিটার উপর থেকে। আর ওই বলটাকে আমি এবার 2 মিটার উপর থেকে ছাড়লাম। আর নিচে রাখা আছে স্যান্ড বেড, মানে বালি এরকম রাখা আছে। তাহলে বলো তো, 1 মিটার উপর থেকে ফল করা বলটা বালিতে বেশি গর্ত করবে, না 2 মিটার উপর থেকে পড়ে আসা বলটা বেশি গর্ত করবে? 2 মিটার উপর থেকে পড়ে আসা ইয়েটা বেশি গর্ত করবে, হ্যাঁ কি না? এবার কেন? কারণ যত উপরে উঠাচ্ছ তত পোটেনশিয়াল এনার্জি বাড়ছে।
যত হাইটটা কম তত পোটেনশিয়াল এনার্জি কম, যত হাইটটা বেশি তত বেশি ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। এবার আমাকে একটা জিনিস বলো, এটা পারবা? ব্যাপারটা ইজি আছে। যদি তোমাকে বলকে 1 মিটার উপরে উঠাতে হয়, তখন ওয়ার্ক যদি করো 1 জুল, 2 মিটার উপরে উঠাতে হলে কি সেম ওয়ার্ক করতে হবে না বেশি ওয়ার্ক করতে হবে? তাহলে 2 মিটার উপরে উঠাতে হলে তোমাকে ওয়ার্ক করতে হচ্ছে ধরে নাও 2 জুল, কথার কথা। তাহলে এখানে তুমি কম কাজ করে বলটাকে উপরে তুললা, তাই কম এনার্জি স্টোর হবে। আর এখানে তুমি বেশি কাজ করে উপরে তুললা, তাই এখানে বেশি পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। তার রেজাল্ট কি? এখানে ডিপ্রেশনটা কম হবে। কেস নাম্বার 1 এর ডিপ্রেশন মানে বালির মধ্যে গর্তটা কম হবে, কিন্তু কেস নাম্বার 2 তে ডিপ্রেশনটা বেশি হবে, বালিটা বেশি, গাড্ডাটা বেশি ভিতরে ঢুকে যাবে। কি বোঝা গেল জিনিসটা? তাহলে দেখো এখানে লেখা আছে, এই অ্যাক্টিভিটিটাই লেখা আছে যে টেক এ হেভি বল অ্যান্ড এ লার্জ কন্টেনার ফিল্ড উইথ লুজ স্যান্ড, রেইজ দ্য বল ওভার দ্য স্যান্ড বেড টু এ হাইট অ্যাবাউট 1 মিটার, তারপরে ছেড়ে দাও। তারপরে 3 নম্বরে বলেছে তারপরে 2 মিটারে উঠিয়ে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তোমাকে কি করতে বলেছে? কম্পেয়ার দ্য ডেপথ অফ দ্য ডিপ্রেশন, কোনটাতে বেশি ডিপ ঢুকে গেল, কোনটাতে কম ডিপ ঢুকে গেল, সেটাকে কম্পেয়ার করতে বলেছে। অবভিয়াসলি এটা তোমরা তোমাদের কমন সেন্স দিয়েই বলতে পারো যে আহ, যেটাতে গ্রেটেস্ট হাইটে আছে সেটা বেশি বা বালিতে বেশি ঢুকে যাবে, হ্যাঁ কি না? আর যেটা কম হাইটে আছে সেটা কম নিচে ঢুকবে। তার মানে আমি বলতে পারি যে গ্রেটার দ্য হাইট অফ দ্য বল অ্যাবভ দ্য আর্থ সারফেস, দ্য গ্রেটার ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। বলতে পারি কিনা বলো? এই অ্যাক্টিভিটির এটা এই লাস্ট লাইনটা হচ্ছে কনক্লুশন। যত বেশি হাইটে উঠাবা বলটার মধ্যে, তত বেশি পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। তাহলে এইবার চলে আসি আমরা এটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে চলে আসি যে গ্র্যাভিটির জন্য ওয়ার্ক কিভাবে বার করবো। দেখো, ওয়ার্কের ফর্মুলা আমরা কি জানি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এম জি এইচ। আমরা অলরেডি এটা কিন্তু জানি, হ্যাঁ কি না? তো মনে করো একটা বক্স আছে, এই বক্সটার মনে করো ইয়েটা মানে মাসটা মনে করো এম। তো ওকে তুমি হাইট পর্যন্ত তুমি উপরে উঠালা, পর্যন্ত উপরে উঠালা। তাহলে তোমাকে কতটা কাজ করতে হবে? তুমি এই বক্সটাকে গ্রাউন্ড থেকে উপরের দিকে উঠালা এতটা, তাহলে তোমাকে জি মানে গ্র্যাভিটির এগেনস্টে তোমাকে কাজ করতে হচ্ছে, ইয়েস অর নো? কতটা কাজ করতে হচ্ছে? ওর মাস ইনটু গ্র্যাভিটি mg। আর হাইট কতটা বললাম? তার মানে কতটা উপরে উঠাতে হচ্ছে? অব্দি উঠাতে হচ্ছে। তাহলে তোমাকে কতটা কাজ করতে হচ্ছে? ওই বক্সটার মাস এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, আর কতটা উপরে উঠাতে হলো মানে হাইট mgh। এইবার দেখা গেছে কি যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি। যতটা তুমি কাজ করছো, ওই যে স্প্রিং এর এক্সাম্পলটা দিয়ে বুঝালাম না, যতটা তুমি কাজ করছো স্প্রিংটার উপরে, তুমি যদি 5 জুল ওয়ার্ক করো, তার মানে স্প্রিংটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত স্টোর হলো? 5 জুলই স্টোর হলো। তার মানে আমি বলতে পারি যে ওয়ার্ক ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, ইয়েস অর নো? পোটেনশিয়াল এনার্জিকে ইউ দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমি এইখানে এবার দেখো নাও, এইখানে ডব্লিউ যদি mgh হয়, এখানে ডব্লিউ ইকুয়াল টু যদি mgh হয়, তাহলে ইউ মানে পোটেনশিয়াল এনার্জি তো কত হবে? mgh হবে। তুমি যতটা কাজ করছো সেটাই ওই বক্সের মধ্যে কতটা এনার্জি স্টোর হলো তার সমান সমান হয়। তাহলে এইটা এখান থেকে একটা ব্র্যাকেট করো যে এইখান থেকে কনসিডার অ্যান অবজেক্ট অফ মাস এম, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এই ফর্মুলা গুলো দেখো সব লাগবে, এই ফর্মুলা গুলো 7.7, 7.8 এগুলো সব এখন লাগবে। তাহলে যদি ওয়ার্ক ইকুয়াল টু, এইদিকে তাকাও, ওয়ার্ক ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি হয়, ওয়ার্কের ইউনিট যদি জুল হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জিরও ইউনিট কি হবে? জুলই হবে। দেখো এখানে লেখা আছে দ্য ইউনিট অফ পোটেনশিয়াল এনার্জি ইজ জুল, হুইচ ইজ সেম অ্যাজ দ্য ওয়ার্ক। তাহলে এটা আর একটা ব্র্যাকেট করে দাও। তাহলে এবার একটা এই এক্সাম্পলটা দেখো, বলেছে যে আফটার টেকিং এ ক্যাচ, ভালো করে শোনো, after taking a catch, a fielder threw the cricket ball of mass 200 gram
high up in the air about 10 meter above the ground in celebration. একজন ক্রিকেটার একটা বল ক্যাচ করার পরে সেলিব্রেট করার জন্য বলটাকে উপরের দিকে ছুড়ে দিল। আমরা দেখি ক্যাচ করার পরে ক্রিকেটাররা বল ছুড়ে দেয় উপরের দিকে। এবার বলের ওজন কত বলেছে? 200 গ্রাম। কত মিটার উপরে ছুড়লো? 10 মিটার উপরে ছুড়লো। তাহলে ওর মধ্যে কতটা বলটার মধ্যে এখন কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো? তাহলে তুমি যদি ক্রিকেটারটা যতটা কাজ করলো সেটা বের করে নাও, ওটাই তো পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। ইয়েস অর নো? তাহলে ওয়ার্কের ফর্মুলা কি জানি? এম জি এইচ। এবার বলের ওজন কত বলেছে? 200 গ্রাম। তো 200 গ্রামকে আগে কেজিতে কনভার্ট করো, তাহলে 200 / 1000 কেজি হয়ে যাবে। তাহলে কত হলো? 0.2 কেজি। তাহলে এম এর জায়গায় লিখে দিলাম 0.2 জি। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স কত? 9.8 নিউটন। এখানে তোমাকে জি কে 10 নিউটন ধরতে বলেছে, 10 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে জি কে ধরে নিই 10 ইন্টু কত মিটার উপরে ছুড়ে দিল? 10 মিটার উপরে ছুড়ে দিল। তাহলে 10 × 2 হয়ে গেল 2, 2 × 10 কত হয়ে গেল? 20 জুল। এটাই পোটেনশিয়াল এনার্জি, U = 20 জুল। কি বোঝা গেল জিনিসটা? আগের ডিসকাশনটা শুনলে এটাও পারবে। তারপরে চলে আসো এই 6 নাম্বার কোয়েশ্চেনটা করার চেষ্টা করো। দাস দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এন অবজেক্ট নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ চেঞ্জ ইফ ইট মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি in the horizontal direction? What if the object is gradually raised in the vertical direction? কোয়েশ্চেনটার মানেটা বোঝো। একটা অবজেক্ট, এ দেখো একটা অবজেক্ট হরাইজন্টালি চলছে আর ভার্টিক্যালি চলছে। বোঝো একটা কথা, একটা অবজেক্ট যদি হরাইজন্টালি চলে, এইভাবে যদি চলে, তাহলে কি ওর ওর মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে? এটা বের করতে বলেছে। আর যদি ও ভার্টিক্যালি মানে ওপরের দিকে যদি ওঠে, তাহলে কি ওর মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে? সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে কি হাইটের কোনো চেঞ্জ হচ্ছে? বলো, পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে? হাইটের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে এম জি এইচ হাইট = 0। তার মানে এম ওয়ার্ক বা পোটেনশিয়াল এনার্জি U = কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিন্তু এখানে যদি একটা হাইট অব্দি ওঠে, ভার্টিক্যালি হাইট ধরো আমি বলে দিলাম 5 মিটার উপরে উঠলো, তাহলে এখানে ইউ মানে পোটেনশিয়াল = mgh এর একটা ভ্যালু হবে। মানে এই অবজেক্টটার মাস mg হয়ে গেল 10, আর হাইট কত দেওয়া আছে? 5 মিটার। মানে m × 50 এতটা পোটেনশিয়াল এনার্জি, এতটা জুল পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে স্টোর হবে। তাহলে যখন ও হরাইজন্টালি চলছে তখন কোনো এনার্জি স্টোর হচ্ছে না, কিন্তু যখন ও ভার্টিক্যালি উপরের দিকে উঠছে তখন কিন্তু দেখা একটা ভ্যালু পাচ্ছ। সে ওই অবজেক্টটার মাস যাই হোক না কেন, তুমি একটা ভ্যালু পাচ্ছ কিনা, তার মানে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর হচ্ছে। তাহলে এটার অ্যান্সারটা লিখে নাও যে নো, when the object is moving horizontally with constant velocity, then no potential energy is stored. When the object is moving horizontally with constant velocity, then no change in height, so no potential energy, বা so potential energy is 0. So potential energy is 0। তাহলে প্যারা চেঞ্জ করে লিখবা, when the object is moving vertically, when the object is moving vertically, then
height is changing, so potential energy is stored. Done. রেডি টু গো বিয়ন্ড, এগুলো আমার পড়া হয়ে গেছে, একটাও রেডি টু গো বিয়ন্ড তোমাদের লাগবে না। তোমরা ইচ্ছা হলে তোমাদের ইনফরমেশনের জন্য পড়ে রাখতে পারো। আমি কিন্তু কোনো রেডি টু গো বিয়ন্ড সায়েন্স জায়গায় আমি কিন্তু ছাড়ি না, কারণ সবগুলাই কিন্তু আমি পড়াই, কিন্তু এই দুটা রেডি টু গো বিয়ন্ড তোমার কোনো কামের না। খালি দুটা ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু লাস্ট লাইনে দুটারই দেখো লেখা আছে ইউ উইল স্টাডি ইন হায়ার ক্লাসেস, দুটাতেই লেখা আছে। আমার পড়া হয়ে গেছে। এমনি দিয়েছে মানে একটু হায়ার স্টাডিজ এর কনসেপ্টটাকে এই ক্লাস 9-এ দেওয়ার জন্য। আমি দেখলাম অন্য রেডি টু গো বিয়ন্ড গুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল, যেগুলো আমি পড়িয়েছি। এই দুটো রেডি টু গো বিয়ন্ড একদমই কোনো লাগবে না। আচ্ছা, এবার চলে আসো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। হুম। তুমি চুপ, এটা ঝামেলা আছে। একটা বক্স, মনে করো এখানে একটা, এটা মনে করো গ্রাউন্ড, গ্রাউন্ডে প্রথমে একটা বক্স ছিল। এই বক্সটাকে তুমি এতটা উপর পর্যন্ত উঠালা, বক্সটাকে এতটা উপর অব্দি উঠালা, যেখানে তোমার হাইট হচ্ছে, এই এখান থেকে এতটার হাইট হচ্ছে এইচ। বুঝা গেল এইটুকুনি? কতটা হাইট অব্দি উঠালা? এইচ অব্দি উঠালা। এবার এটা মনে করো পজিশন এ। এই সময়ে তুমি টাইমকে 0 ধরে নাও। আচ্ছা, এইবার বক্সটাকে এখান থেকে তুমি ছেড়ে দিলা, তাহলে বক্সটা নিচের দিকে নামতে থাকবে। নামতে নামতে মনে করো এই পজিশনে আসলো বক্সটা, দেখছো তো? এই পজিশনটা মনে করো বি পজিশন। তখন মনে করো টাইম হলো, টাইম মনে করো টি হলো, টি টাইমে বক্সটা এই এ পজিশন থেকে বি পজিশনে আসলো। এবার এই গ্রাউন্ড থেকে এই বি পজিশনের হাইট হচ্ছে এইচ ড্যাশ। গ্রাউন্ড থেকে বি পজিশনের হাইট কত বললাম? এইচ ড্যাশ। তাহলে বলো তো বক্সটা কতটা নিচে নামলো? টোটালটা ছিল এইচ, আর এখনো নিচে যাওয়া বাকি আছে এইচ ড্যাশ। তাহলে এখান থেকে এইটুকুনির ডিস্টেন্স কত দাঁড়ালো? এইচ মাইনাস এইচ ড্যাশ। ইয়েস অর নো বলো। এইবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে এখানে কত, যেখানে যতটা মেকানিক্যাল এনার্জি আছে আর এইখানে যতটা মেকানিক্যাল এনার্জি আছে, ক্যাপিটাল এম দিয়ে লিখি, দুইটার মেকানিক্যাল এনার্জি একই না আলাদা? এখানকার মেকানিক্যাল এনার্জি আর এইখানে থাকা মেকানিক্যাল এনার্জি দুটা একই না আলাদা? তোমাকে আগে জানতে হবে যে এর মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এই জিনিসটা, ফর্মুলাটা আগে মাথায় রাখবা। মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তোমাকে এটা ভেরিফাই করতে হবে যে এখানে যত, তোমাকে আগে তাহলে এখানকার কাইনেটিক এনার্জি বার করতে হবে। এই পজিশন এ তে তোমাকে কাইনেটিক এনার্জি বের করতে হবে, আবার পজিশন এ তে তোমাকে পোটেনশিয়াল এনার্জিও বার করতে হবে, করে প্লাস করে দেখতে হবে এই মেকানিক্যাল এনার্জি কত হচ্ছে। আবার পজিশন বি তেও তোমাকে কাইনেটিক এনার্জি বার করতে হবে আর পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে, বার করে দুটোকে প্লাস করে মেকানিক্যাল এনার্জি বার করে দেখতে হবে কতটা মেকানিক্যাল এনার্জি হচ্ছে। আর দেখতে হবে যে পজিশন এর মেকানিক্যাল এনার্জি আর পজিশন বি তে মেকানিক্যাল এনার্জি একই না আলাদা। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের এখন টার্গেট। তো প্রথমে এ নাম্বার পজিশনে কাইনেটিক এনার্জিটা বার করার চেষ্টা করি। আমাকে বলো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এম জি এইচ, ইয়েস অর নো?
একই না? আর তোমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জিও, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে এখন বক্সটা এখানে স্টপ হয়ে আছে, ইয়েস অর নো? তাহলে কি ওর মধ্যে কোনো কাইনেটিক এনার্জি আছে বলো? তাহলে এখানে কাইনেটিক এনার্জি হয়ে গেল 0। আর পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক, কতটা ওয়ার্ক তুমি করেছো। এবার ওয়ার্ক মানে কতটা মাস ছিল বক্সের, মাস এম, কতটা হাইট অব্দি উঠালা এইচ, আর গ্র্যাভিটেশনের উল্টা দিকে উঠে গেছো, ইয়েস অর নো? গ্র্যাভিটেশনের উল্টা দিকে মানে কতটা, গ্র্যাভিটির এগেনস্টে কতটা কাজ করতে হয়েছে, mgh। তাহলে এখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিকে যদি প্লাস করো তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কত পেলা, 0 প্লাস mgh ইকুয়াল টু mgh পেয়ে গেলা তুমি মেকানিক্যাল এনার্জি। এইটুকুনি ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে এখানকার পজিশন এ তে মেকানিক্যাল এনার্জি কত, mgh। এইটুকুনি ক্লিয়ার হয়েছে কিনা বলো? এইবার আমাকে বের করতে হবে পজিশন বি তে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। পজিশন বি তে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো আমাকে একটা ফর্মুলা বলো তো, যে ভি ইউ আর ভি ইউ এ আর টি, সরি ভি ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভি ইউ এ আর টি দিয়ে একটা ফর্মুলা হয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ। তার মানে হচ্ছে তোমার এখানে এ কে আমাদেরকে এ নিলে হবে না, গ্র্যাভিটি যেহেতু, তাই এ কে কি নিতে হবে, জি নিতে হবে। এটুকুনি ক্লিয়ার? এবার দেখো ভি মানে কি ফাইনাল ভেলোসিটি, যখন বক্সটা নিচের দিকে নামছে তখন ও একটা ভেলোসিটি গেইন করবে কিনা। তো ধরে নাও বি নাম্বার পজিশনে ভেলোসিটি হচ্ছে জি ভি। তাহলে ভি ইকুয়াল টু, এবার বলো ইনিশিয়াল ভেলোসিটি, বক্সটা যখন এখানে ছিল তখন ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত ছিল, 0 ছিল, ইয়েস অর নো? তাহলে 0 প্লাস জিটি লিখতে পারি। তাহলে ভি ইকুয়াল টু কত দাঁড়ালো, জিটি দাঁড়ালো। এটুকুনি বুঝতে পারলা কিনা বলো? আচ্ছা এবার আমাকে এই যে ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট মানে এই যে এসটা বার করতে হবে, মানে এইচ মাইনাস এইচ ড্যাশ, এইটা বার করতে হবে। আমাকে বলো তো এস ইউ এ আর টি দিয়ে কোন ফর্মুলা হয়, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু আমরা এ নিব না, এর বদলে কি নিব, জি নিব। এবার আমাকে বলো ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 0। তার মানে ইউটি হয়ে গেল 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে তুমি এস পেয়ে গেলা কত, হাফ জিটি স্কোয়ার পেয়ে গেলা। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো? আচ্ছা এইবার এটা আমরা যদি বের করে নিই, এবার বলো তো এস মানে, বলো তো এই যে ডিসপ্লেসমেন্ট এস মানে এইচ মাইনাস এইচ ওয়ান কিনা, কতটা নিচের দিকে নামলো, আমি এটা আগেই বুঝাই দিচ্ছি, এইচ মাইনাস এইচ ড্যাশ। তাহলে এস এর জায়গায় আমি এইচ মাইনাস এইচ ড্যাশ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার লিখতে পারি, লিখে দিলাম। তাহলে আমি এখান থেকে এইচ ড্যাশটা শুধু বের করব, শুধু এইচ ড্যাশটা বের করব, এইচ ড্যাশ ইকুয়াল টু, তাহলে এইচ ড্যাশটা এইদিকে চলে গেল, বাকি সব এলিমেন্ট এইদিকে চলে আসলো, তার মানে দাঁড়াচ্ছে এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার। বের করে নিলাম। আচ্ছা এইবার দেখো, এইবার তুমি যদি এইখানে কাইনেটিক এনার্জি বের করতে চাও, এইখানে যদি কাইনেটিক এনার্জি বের করতে চাও, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার, ইয়েস অর নো? আর এবার আমাকে বলো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা ইকুয়াল টু এম জি এইচ, হ্যাঁ কি না বলো? কতটা কাজ করলা, এইচ না তো, এখানে হবে এইচ ড্যাশ। কেন, কারণ এখন বক্সটা কতটা উপরে আছে, এইচ ড্যাশ উপরে আছে, তাহলে এখন এর মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি আছে, এম জি এইচ ড্যাশ পোটেনশিয়াল এনার্জি আছে।
এইবার দেখো তো, হাফ এমভি স্কোয়ার কে হাফ এমভি স্কোয়ারই রাখলাম, আর এম জি এইচ ড্যাশের জায়গায় আমি এই ভ্যালুটা পুট করতে পারি কিনা বলো। এই যে এই এইচ ড্যাশের জায়গায়, তাহলে এইচ ড্যাশ ইকুয়াল, এইচ ড্যাশের বদলে কি লিখে দেবো, এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার। তনুস্মিতা এইদিকে না দেখলে কি করে বুঝবো, কোন দিকে তাকাচ্ছো? আচ্ছা, দেখো তো এবার এটাকে যদি আমি হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ মাইনাস এম জি ইন্টু হাফ জি টি স্কোয়ার লিখতেই পারি। এগুলি ক্লিয়ার কিনা বলো। এই যে এম জি দিয়ে ভিতরেরটাকে মাল্টিপ্লাই করে দিলাম, এম জি দিয়ে এইচ কে মাল্টিপ্লাই করলাম, এম জি দিয়ে হাফ জি টি স্কোয়ার কে মাল্টিপ্লাই করলাম। তাহলে এবার দেখো, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ মাইনাস, এই যে দেখো এখানে এমটা এম লিখে দিলাম। এবার বলো তো জি ইন্টু জি করলে কত হয়, জি স্কোয়ার, এখানে হাফ লিখে দিলাম আর টি স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো তো, মেকানিক্যাল এনার্জি আমাকে যদি বের করতে হয়, তাহলে মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ কি না? এবার দেখো তো, আমি হাফ এম ভি স্কোয়ার কে হাফ এম ভি এর জায়গায় কত লিখতে পারি বলো তো, জিটি লিখতে পারি। তাহলে ভি এর স্কোয়ার করলে জি স্কোয়ার টি স্কোয়ার হয়ে যায়, প্লাস এম জি এইচ মাইনাস, এখানে এই হাফটা সামনে লিখে দিলাম, হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে দেখো এই হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার আর এই হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস হয়ে গেল, কি পড়ে থাকলো, এম জি এইচ। তাহলে দেখো এখানেও এম জি এইচ, পজিশন এ তো মেকানিক্যাল এনার্জি এম জি এইচ, পজিশন বি তো মেকানিক্যাল এনার্জি কত দাঁড়াচ্ছে, এম জি এইচ, দুটাই এম জি এইচ। তার মানে মেকানিক্যাল এনার্জি সবসময় একই থাকে, পজিশন চেঞ্জ হোক চাই না হোক। এটা বুঝতে পারলা কিনা বলো, ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা বলো আগে, ওয়েটটা দেখো আগে। প্রুফ করতে হয়, তোমাকে যদি এটা প্রুফ করতে হয়, ভি এর ভ্যালু এখানে বের করে নিতে হবে, আর এইচ ড্যাশের ভ্যালু তোমাকে আগে বের করে নিতে হবে। তোমাকে এমন ভাবে এটাকে কনভার্ট করতে হবে, ভিটা যাতে জি আর টি এর ফিগারে আসে, এইচ ড্যাশ কেও তোমাকে এমন ভাবে বের করতে হবে যার মধ্যে যাতে করে ওর মধ্যে জি আর টি যাতে থাকে। সেই জন্য এই দুটা স্টেপ আমাদেরকে এক্সট্রা করতে হলো, এই 1 নাম্বার আর 2 নাম্বার আমাদেরকে এক্সট্রা করতে হলো। যখন আমরা এখানকার মেকানিক্যাল এনার্জি বার করছিলাম, তখন দেখো এই যে এই জায়গাটায় যে ভি আছে, লাস্টে গিয়ে দেখো এই ভি এর জায়গায় এই জিটিটা লিখে দিয়েছি। এই যে দেখো এই ভি এর জায়গায় জিটি লিখে দিয়েছি, হ্যাঁ কি না? আর এই যে এইচ ড্যাশটা যে আছে, এই এইচ ড্যাশের জায়গায় আমরা এই ভ্যালুটা লিখে দিয়েছি, এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই যে দেখো এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার। করে তুমি টোটালটা যখন মানে ক্যালকুলেট করবা, দেখবা এইদিকে হাফ এম জিটি স্কোয়ার আর এইদিকে মাইনাস হাফ এম জিটি স্কোয়ার, দুটা মাইনাস হয়ে গেল, পড়ে থাকলো কি শুধু এম জি এইচটা শুধু পড়ে থাকলো। তাহলে এখানেও যখন ছিল তখন মেকানিক্যাল এনার্জি টোটাল ছিল এম জি এইচ, আর বি নাম্বার পজিশনেও মেকানিক্যাল এনার্জি কত আসলো, এম জি এইচ। কিন্তু ক্যালকুলেশন করাটা একটু কমপ্লিকেটেড। তোমাকে এই 1 নাম্বার আর 2 নাম্বার যে আগে বের করে নিতে হবে, সেটা তোমাকে আগের থেকে জানতে হবে। ভি কে জিটি এর ফিগারে আনতে হবে, এইচ ড্যাশ কেও জিটি এর ফিগারে আনতে হবে, তাহলে এইটাকে এই মানে এইখানে এমজিএইচ নিয়ে আসাটা পসিবল। এইটার প্রুফটা আমি নেক্সট দিন তোমাদেরকে করতে দিব, তোমরা এই প্রুফটা করে দেখাবা। দাঁড়াও ফাইনাল, দাঁড়াও 1 সেকেন্ড। আমি যদি তোমাকে বলি একটা, নাও, এটা দিয়ে দাও তো, বিলম্ব করেছি। আমি তোমাকে এখানে একটা জিনিস বলছি, একটা আমার আমার কথাটা শোনো, এইদিকে দাঁড়াও। এটার একটা ইজি ব্যাপার আমি বলে দিচ্ছি। একটা বল এখানে আছে, এই হাইটে আছে, বলটা পড়ে এখানে আসলো, তারপরে বলটা পড়ে এখানে আসলো, গ্রাউন্ডে আসলো। এবার এটা মনে করো পজিশন এ, এটা মনে করো পজিশন বি, এটা মনে করো পজিশন সি। তাহলে পজিশন এ তে এখানে একটা পোটেনশিয়াল এনার্জি ছিল,
আর কাইনেটিক এনার্জিও ছিল। আর তোমাকে এই দুটো যদি প্লাস করো তাহলে ইকুয়াল টু কি পাবা, মেকানিক্যাল এনার্জি পাবা। আমি তোমাকে এখানে কিছু ভ্যালু বলে দিচ্ছি। শুরুতে পোটেনশিয়াল এনার্জি ছিল 20 জুল, কাইনেটিক এনার্জি ছিল 0। তারপরে বি নাম্বার পজিশনে পোটেনশিয়াল এনার্জি হলো 15 জুল, কাইনেটিক এনার্জি হলো 5 জুল। আর লাস্টে পোটেনশিয়াল এনার্জি হলো 10 জুল, আর কাইনেটিক এনার্জিও হলো 10 জুল। দেখো তো সবগুলোতে মেকানিক্যাল এনার্জি সেম হচ্ছে না আলাদা হচ্ছে? 20 + 0 কত হয়, 20 জুল। 15 + 5 কত হয়, 20 জুল। 10 + 10 কত হয়, 20 জুল। এইটাই প্রুফ করার চেষ্টা করছি আমি। মানে একটা বল নিজের পজিশন থেকে পজিশন যতই চেঞ্জ করুক না কেন, মেকানিক্যাল এনার্জি যখন তুমি বের করবা, এই পজিশনে বের করো, এই পজিশনে বের করো, এই পজিশনে বের করো, দেখবা ওদের পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যদি প্লাস করো টোটাল কত দাঁড়াচ্ছে, মানে মানে একই মেকানিক্যাল এনার্জি দাঁড়াচ্ছে। কিন্তু এখানে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করো। প্যাটার্নটা হচ্ছে, যখন এ হাইয়েস্ট পজিশনে ছিল তখন পোটেনশিয়াল এনার্জি ছিল হাইয়েস্ট, ইয়েস অর নো? কাইনেটিক এনার্জি ছিল লোয়েস্ট। তারপরে যখন নিচের দিকে নামলো দেখো পোটেনশিয়াল এনার্জিটা একটু কমে গেল আর কাইনেটিক এনার্জিটা একটু বেড়ে গেল। আরো যখন নিচের দিকে গেল পোটেনশিয়াল এনার্জি আরো কমে গেল, লোয়েস্ট। তখন আবার কাইনেটিক এনার্জিটা হচ্ছে হাইয়েস্ট। কিন্তু সেটা যতই হোক না কেন, ওভারঅল মেকানিক্যাল এনার্জি দেখবা সবসময় একই আসছে। মানে এখানেও mgh যদি দাঁড়ায়, এখানেও mgh হবে, এখানেও কত হবে, mgh হবে। কি বোঝা গেল কথাটা? ঠিক আছে, চল। আচ্ছা সেকেন্ড আছে